বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। দর্শক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভোট থেকে বাদ পড়ায় কার লাভ কার লোকসান এই হিসাব নিকাশ চলছে বাংলাদেশের রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, রাজনীতির মোড় ঘুরছে কোন দিকে, কিংবা কোন দিকে মেরুকরণ করা হচ্ছে। এসব নিয়ে বিবিসি বাংলার আজকের আয়োজন। আজকের বিশ্লেষণে আমাদের সাথে রয়েছেন সহকর্মী কাদির কল্লোল। কাদির কল্লোল, আপনাকে স্বাগত। দর্শক, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউবে। আমরা যে আলোচনায় ছিলাম, জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হলো এবং এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটিকে নিষিদ্ধ করার নানা দাবি বিভিন্ন মহল থেকে উঠেছিল, কিন্তু আমরা দেখলাম যে সেটি নিয়ে এক পর্যায়ে সরকারও পিছু পা হলো। পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা লাভ লোকসানের হিসেব যদি করি, এতে কার লাভ হলো কার ক্ষতি হলো? আসলে রাজনীতিতেই এখন এই আলোচনাটা আসছে যে কোন দলের লাভ হলো কোন দলের ক্ষতি হলো। এখন যে সক্রিয় দলগুলো আছে, বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি, মানে গণ অভ্যুত্থানের যে ছাত্র নেতৃত্ব তাদের যে দল এনসিপি, এই তিনটা দলের হিসাব নিকাশটাই বেশি আসছে যে কার লাভ কার ক্ষতি হলো। তো এখানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, মানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং পরে নিবন্ধন বাতিল করা হলো, সেই আন্দোলনের নিয়ন্ত্রণটাই বা সেই আন্দোলনের বিষয়টাই আলোচনায় বেশি এসেছে। যে আন্দোলনটা এনসিপির একজন নেতা প্রথমে আন্দোলনটা ডাক দিয়েছেন, আন্দোলনটা শুরু করেছেন, তারপর সেখানে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামপন্থী দল অংশ নিয়েছে। তো বলা হচ্ছে যে জামায়াত ইসলামী এবং ইসলামপন্থী যে দলগুলো আছে তাদের প্রভাবটা ওই আন্দোলনে, তারা যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন, সেখান থেকে শাহবাগ মোড়ে গিয়ে তারা অবস্থান নিলেন, এই যে অবস্থানের বিষয়টা, সেখানে তাদের প্রভাবটাই দৃশ্যমান হয়েছে। সেই বিষয়টা আলোচনায় এসেছে, আর সেই আলোচনা থেকেই লাভ লোকসানের হিসাব নিকাশটা আসছে। আমি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের সঙ্গে কথা বলেছি। তিনি যেটা বলছেন যে যদি এটা মানে আলোচনা করা হয় তাহলে মনে হবে যে জামায়াত ইসলামী এখানে লাভবান হয়েছে, মানে এই জায়গাটাতে তাদের লাভের পাল্লাটা ভারী তিনি মনে করছেন। কেন মনে করছেন? তিনি বলছেন যে যে আন্দোলন হয়েছে সেখানে যে ধরনের স্লোগানগুলো এসছে এবং যে সেই স্লোগান নিয়ে যে ধরনের বিতর্ক এসছে, জামায়াতের সাবেক নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, তাদের নামে স্লোগান হয়েছে, ফলে এই এবং সেখানে কোনো ব্যবস্থা হয়নি সেই বিষয়গুলোতে। তো মানে যেহেতু যুদ্ধ অপরাধের দায়ে তাদের সাজা হয়েছিল বা ফাঁসিও কার্যকর হয়েছে মতিউর রহমান নিজামী, তো সেই জায়গাটাতে তাদের নামে যখন স্লোগান এসছে, কার্যত মনে হয়েছে যে এই আন্দোলনটা তারাই নিয়ন্ত্রণ করেছে। ফলে সেই দিক থেকে সেটার পটভূমিতেই সরকার জরুরি ভিত্তিতে উপদেষ্টা পরিষদে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের। তো এই জায়গাটাতে মনে করছেন তিনি যে এটা যেহেতু বিএনপি ওই আন্দোলনের সঙ্গে ছিল না, বিএনপির কোনো অংশগ্রহণ ছিল না, ফলে এই মানে জামায়াত এবং ইসলামপন্থী দলগুলো এই জায়গাটাতে লাভবান হয়েছে মনে করছে। এনসিপি যদিও এটার মানে উদ্যোক্তা, কিন্তু তাদের চাইতেও লাভের অংশটা তাদের দিকে গেছে। আর লাভের অংশটা আন্দোলনের চাইতেও আরেকটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে নির্বাচন প্রশ্ন। নির্বাচন প্রশ্নে এইটা কতটা কি হবে, কতটা কার ঘরে এর ফলটা যাবে, সেটা এখনই বলা মুশকিল, সেটা বিশ্লেষকরা মনে করছেন। তবে লাভ লোকসানের হিসাবটা যদি রাজনীতিকদের দিক থেকে বলি, তাহলে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে তারা মনে করছেন যে এখানে লাভ লোকসানের বিষয় নয়, এটা তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ এসেছে তার ভিত্তিতে এই আন্দোলনটা তারা করেছেন এবং সেই আন্দোলনের মুখে বা আন্দোলনের কারণে সরকার এই পদক্ষেপ নিয়েছে। এখানে তারা লাভ লোকসানের হিসাব করতে রাজি নন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলছেন যে তারা মনে করেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলনে যে দলগুলো অংশ নিয়েছে বা যারা অংশ নিয়েছে তাদের মধ্যে ঐক্যের জায়গাটা একটা পরিণতি পেল, এটাই তারা লাভ হিসেবে দেখছেন। তবে বিএনপির সঙ্গে যখন আমি কথা বলেছি, বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একাধিক নেতা সদস্যের সঙ্গে আমি কথা বলেছি, তারা মনে করছেন যে
মানে একটা আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনে অনেক বিষয় বিতর্ক সৃষ্টি করেছে, এবং এই যে প্রক্রিয়ায় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা নিয়েও তাদের বক্তব্য আছে। তারপরেও তারা মনে করে যে এখানে লাভ লোকসানের হিসাব সেভাবে আসে না, এবং সেটা হিসাব করতে হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে বিএনপির অবস্থান। লাভ লোকসানের হিসাব যখন আসছে, তার পাশাপাশি এই রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে বিএনপি কি কোনোভাবে লাভবান হয়েছে? বিএনপির যেটা মানে একটা অবস্থান ছিল, বিএনপির নেতারা বিভিন্ন সময় বলে এসছেন তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন, এটা তাদের বক্তব্য ছিল এবং অবস্থান ছিল। বিএনপির নেতারা এখন যেটা বলছেন যে তারা সরকারের সাথে বিভিন্ন সময় যে আলোচনা হয়েছে এবং তারা যে সংস্কার প্রস্তাব দিয়েছেন সেখানেও তারা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রশ্ন যদি আসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের যেহেতু বিচার হচ্ছে, সেখানে বিষয়গুলো আসতে পারে। আদালত বা সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা তারা সমর্থন করবে। কিন্তু যেটা হয়েছে যে এই আন্দোলনটা যখন হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে, সেই আন্দোলনে বিএনপি অংশ নেয়নি। বিএনপি অংশ না নিলেও পরদিন দেখা গেছে যখন সরকার এটাকে কার্যক্রম নিষিদ্ধ করে সিদ্ধান্ত ঘোষণা করেছে, তারপর বিএনপি এটাকে সমর্থন করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবৃতি দিয়ে সমর্থন করেছেন এবং বলেছেন যে বিএনপি এই সিদ্ধান্তে আনন্দিত। তো বিএনপির দুই ধরনের অবস্থান প্রকাশ পেয়েছে, সেটাও একটা রাজনীতিতে আলোচনা সৃষ্টি করেছে। বিএনপির একাধিক নেতা যেটা অনানুষ্ঠানিকভাবে বলছেন যে তাদের মধ্যে এই আলোচনাটা আছে যে তারা মনে করেন কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করে তাতে লাভ খুব একটা হয় না। সেই জায়গাটাতে তারা মানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনের সময়ে জামায়াতে ইসলামীকে শেষ মুহূর্তে যে নিষিদ্ধ করা হয়েছিল সেটা যে খুব একটা ফল দেয়নি, সেই উদাহরণ তারা টানেন। দ্বৈত অবস্থানের যে আলোচনাটা আসছে, বিএনপি মনে করছে যে তারা যদি যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, অন্যান্য দলগুলো এক জায়গায় গিয়ে একটা আন্দোলন করেছে, সেখানে কোণঠাসা হওয়ার একটা ভয় কাজ করে, অন্য দলগুলো থেকে মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা ভয় কাজ করে। সে কারণেই বিএনপি পরদিন তাদেরকে বিবৃতি দিতে হয়েছে যে তারা এই সরকারি সিদ্ধান্তটাকে সমর্থন করে। বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে আমার এটাই মনে হয়েছে। আওয়ামী লীগের ঠিক নিষিদ্ধ হলো, রাজনীতিতে নানা মেরুকরণের প্রশ্ন আসলো। এই মেরুকরণের প্রশ্নের কথাই যদি আমরা বলি যে মেরুকরণ রাজনীতির মোড় আসলে কোন দিকে ঘুরছে? মেরুকরণের বিষয়টা আসলে এখনো স্পষ্ট নয়। এটা রাজনীতিকদের সাথেও কথা বলে আমার মনে হয়েছে, বিশ্লেষকদের সাথেও কথা বলে মনে হয়েছে যে আসলে মোড় কোন দিকে ঘুরছে সেটা বলা মুশকিল। তবে রাজনীতিকদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে তাৎক্ষণিকভাবে যদি বলা যায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ভোট থেকে বাদ পড়লো, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এটাই তারা একটা মেরুকরণ বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে না। এখন নির্বাচনে থাকছে তাহলে সক্রিয় যে দলগুলো আছে, বিএনপি, জামায়াত, এনসিপি সহ যে সক্রিয় দলগুলো আছে তারা। বিএনপি নেতারা মনে করছেন নির্বাচন যত এগিয়ে আসবে রাজনীতির মাঠে যে সক্রিয় দলগুলো আছে তাদের মধ্যেই মানে মেরুকরণগুলো আরও হতে পারে, আরও স্পষ্ট হবে। মহিউদ্দিন আহমদ বিশ্লেষক তিনি যেমনটা বলছিলেন যে এখন হয়তো দলগুলোর মধ্যে নানান ধরনের বক্তব্য আসছে, বা যারা আন্দোলন করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য তাদের মধ্যে একটা সে সময় একটা ঐক্য দেখা গেছে। আবার আন্দোলন শেষ হওয়ার পরেই দেখা গেছে যে এনসিপি এবং জামায়াতের মধ্যে এক ধরনের পরস্পর বিরোধী বক্তব্য দেয়া শুরু হয়েছে। ফলে নির্বাচন যখন এগিয়ে আসবে, যেহেতু আওয়ামী লীগ ভোট থেকে বাদ পড়ে গেল, বিএনপির সেরকম শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বিএনপির প্রতিদ্বন্দ্বী কে হবে? জামায়াত ইসলামী বা এনসিপি, অন্যান্য যে দলগুলো সক্রিয় আছে যারা, বামপন্থী দলগুলোর শক্ত সেরকম রাজনীতির মাঠে সেরকম শক্ত অবস্থান নেই। সে কারণে এই দলগুলোর মধ্যেই আবার পরস্পর বিরোধিতা বেড়ে যায় কিনা, আবার কোনো দিকে জোট হয় কিনা, এই ধরনের বিষয়গুলো আলোচনায় আছে। ফলে মেরুকরণটা কি দাঁড়ায়, কোন দিকে রাজনীতির মন নেয় আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনীতির মাঠ, সেটা আরও কিছুটা দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে নির্বাচনের তারিখ ঘোষণা বা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার
ক্ষেত্রে। আমরা দেখছি যে অনেকেই বলছে যে রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সেই নতুন পরিস্থিতিটা আসলে কি হতে পারে কিংবা কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে পতন হয়েছে, সেই পতনের পর থেকেই কিন্তু আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই, তারা রাজনীতির মাঠ থেকে বিচ্ছিন্ন, ছিটকে পড়েছে। তাদের শীর্ষ স্থানীয় নেতারা হয় বিদেশে গেছেন, না হলে কারাগারে আছেন কেউ কেউ, না হলে আত্মগোপনে আছেন। আর মাঠ পর্যায়ে একদম গ্রাম পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা আত্মগোপনে বা পলাতক আছেন। দল একটা বিপর্যস্ত অবস্থা। রাজনীতিকদের কেউ কেউ বলছেন যে তারা মনে করছেন যে এখন মানে রাজনীতির ইতিহাসে এই ধরনের ঘটনা তারা আগে দেখেননি। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা তিনি বলছেন যে তিনি 63 বছর ধরে রাজনীতিতে আছেন, কিন্তু একটা দলের অনেক সমর্থন আছে, কিন্তু সেই দলটা সক্রিয় হতে পারছে না, সেই দলটার পতনের মুখে পড়ছে, পতন হয়েছে। এখন মানে পুরো দলটার কার্যক্রমে নিষিদ্ধ করা হলো, ফলে একটা ভিন্ন ধরনের পরিস্থিতি। মানে সমর্থন থাকা সত্ত্বেও একটা অংশকে বাদ দিয়ে এখন বাংলাদেশের রাজনীতি এগোচ্ছে, সেটাকেই ভিন্ন পরিস্থিতি বা নতুন একটা পরিস্থিতি হিসেবে বলছেন রাজনীতিকদের কেউ কেউ। আমরা দেখছি যে এটা নিয়ে প্রশ্ন যখন আসছে তখন নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার প্রশ্ন আমরা রাজনীতিকদের কেউ কেউ বলছেন কিংবা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন। তো আপনার কি মনে হয় যে নির্বাচন নিয়ে প্রশ্ন, এই যে অনিশ্চয়তার যে প্রশ্নগুলো, সেগুলো কেন সামনে আসছে? যেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বিএনপি নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে, এবং বিএনপির সাথে যে মিত্র সংগঠনগুলো ছিল, মিত্র দলগুলো ছিল, তাদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে তাদের মধ্যে নির্বাচন এবং মানে নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তা বা সন্দেহটা বেড়েছে। তারা মনে করছে রাজনীতিকদের হাতে আছে কিনা, বা সরকারের মধ্যে কতগুলো পক্ষ কাজ করছে, রাজনীতিটা মানে রাজনীতিকদের হাত থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে কিনা, এই প্রশ্নগুলো তাদের মধ্যে আলোচনা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ তিনিও আমাকে বলছিলেন যে তার কাছেও মনে হচ্ছে যে এক ধরনের বিরাজনীতিকীকরণ হচ্ছে কিনা, ফলে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো কতদূর কি হবে একটা অনিশ্চয়তা থাকছে। আমি কমিউনিস্ট পার্টি, বামপন্থী একটি দল, তাদের সাথেও কথা বলেছি, তারাও একই কথা বলেছেন যে নির্বাচন এবং নির্বাচনের সময় এটা সরকারের দিক থেকে এখনো সুনির্দিষ্ট ঘোষণা করা হচ্ছে না, ফলে অনিশ্চয়তাটা বেড়েছে। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে রাজনীতি যেদিকে ঘুরছে, তাতে তাদের কাছে এই সন্দেহটা আরও বাড়ছে যে সরকার সময়টা আরও বাড়াতে চায় কিনা, আরও বেশি সময় নিতে চায় কিনা। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচনের কথা, কিন্তু বিএনপি নেতারাই বলছেন যে এইটা একটা তারা মুখে বলছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রোড ম্যাপ, সুনির্দিষ্ট কোনো তারিখ, সুনির্দিষ্ট কোনো সময় ঘোষণা করা হয়নি। ফলে এখন যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের পদক্ষেপগুলো যেভাবে হয়েছে, সে কারণেই সন্দেহটা আরও বেশি দানা বেঁধেছে। যদিও সরকারের একজন উপদেষ্টার সাথে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছেন, তারা এখনও মনে করেন, উপদেষ্টারা এখনও মনে করেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার চিন্তা তাদের আছে, সেই অবস্থানে সরকার আছে, কিন্তু সেটার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটাও কতটুকু নেওয়া হচ্ছে সেই প্রশ্নও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। যদিও জামায়াত ইসলামী এবং এনসিপি তারা ভিন্ন অবস্থান থেকে কথা বলছে। এনসিপি বলছে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, সেই অবস্থানেই তারা আছে। আর জামায়াত ইসলামী বলছে যে সরকার তাদের কথা অনুযায়ী নির্বাচনে যাবে, সেটা তারা বিশ্বাস করে। কার্যত এই ধরনের একটি সিদ্ধান্ত কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধের ফলে এটা কি কোনো সংকট বাড়লো কি না? এটা আওয়ামী লীগের জন্য সংকটটা বেড়েছে। কারণটা হচ্ছে যে মানে পতনের পর থেকে আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই, বিচ্ছিন্ন, মানে নিষ্ক্রিয়, পলাতক বা বিভিন্ন অবস্থায় রয়েছে, বিপর্যস্ত দলটি বলা যায় মানে এককভাবে। যখন দলটির কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল, এখন যেটা দাঁড়িয়েছে, দলটির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন, সেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। তারা মনে করছেন যে দলটি এই যে 9 মাস ধরে, 9 মাস আগে তাদের পতন হয়েছে, 9 মাসেও দেশের ভেতরে তাদের মুখপাত্র হিসেবে বা দলকে সংগঠিত করার জন্য তারা একটা বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারেনি।
তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ বড় অংশ তারা ভারত সহ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন দেশ ছেড়ে। নেতাকর্মীরা তাদেরকে যে সংগঠিত করা, তাদের মধ্যে যে বিপর্যস্ত অবস্থা, হতাশা, সেটা করতে পারেননি। এখন এই যে নিষিদ্ধ করার বিষয়টা এসেছে, সেটা আরো হতাশা বাড়িয়েছে। তারা মানে বিকল্প কেউ এসে দাঁড়াবেন সেই সুযোগটাও হাতছাড়া হয়েছে, এটা বিশ্লেষকরা মনে করছেন। কাদির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম কাদির কললের বিশ্লেষণ। পরবর্তী সপ্তাহে নতুন কোন আলোচনায় আপনাদের সাথে যুক্ত হব বিবিসি বাংলার পর্দায়। ভারত পাকিস্তান যখন সংঘাতে জড়িয়েছে, তখন তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন করছে, আর ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে। কিন্তু কেন? যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ নিরপেক্ষ থাকছে, সেখানে তুরস্ক ও ইসরায়েল কেন এভাবে তাদের সমর্থন প্রকাশ্যে ঘোষণা করল? শুক্রবার ভারত অভিযোগ করে পাকিস্তান তাদের বিরুদ্ধে তুর্কি ড্রোন ব্যবহার করছে। অন্যদিকে পাকিস্তান বলছে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। তো তুরস্ক কেন পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে? এটি কি ইসলামী বিশ্বের নেতৃত্বের লড়াই, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? সৌদি আরবে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমেদের কাছে বিবিসি প্রশ্ন রেখেছিল, তুরস্ক কেন রাগঢাক ছাড়াই পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। তালমিজ আহমেদের মতে, তুরস্ক আর পাকিস্তানের মধ্যে সম্পর্কটা শুধু কূটনৈতিক নয়, আদর্শিকও। স্নায়ুযুদ্ধের সময় থেকে এই দুই দেশ ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। তাদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বহু পুরনো। পাকিস্তান সেনাবাহিনীর অনেক জেনারেলের সঙ্গে তুরস্কের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এরদোয়ান নিজেকে একজন ইসলামিস্ট নেতা হিসেবে তুলে ধরেছেন, যিনি কাশ্মীর ইস্যুতে বারবার পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন। যদিও 1950 সাল থেকে এই দুই দেশের সম্পর্ক, কিন্তু ধর্মের ভিত্তিতে সেই সম্পর্ক গভীরতা পায় এরদোয়ানের সময়, এবং এখন সে সম্পর্ক বেশ দৃঢ়। এই মতাদর্শিক মিলই তাদের সম্পর্ককে আরও গভীর করেছে। তবে প্রশ্ন থেকে যায়, শুধু আদর্শের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠলে সেটি কতটা টিকবে? সংযুক্ত আরব আমিরাত এবং মিশরে ভারতের রাষ্ট্রদূত নভদীপ সুরিকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে কেবল মতাদর্শিক নৈকট্যই নেই, বরং পাকিস্তানের সামরিক অস্ত্রশস্ত্রের পুরো বাজার দখলে নিতে চায় তুরস্ক। তাছাড়া তুরস্ক দীর্ঘদিন ধরে ইসলামিক বিশ্বের নেতৃত্ব দিতে আগ্রহী, যা সৌদি আরবের বাধার মুখে সম্ভব হয়নি। ইসলামী বিশ্বের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই সৌদি আরব ও তুরস্কের মধ্যে এক প্রকার ঠান্ডা যুদ্ধ চলছে। সৌদি আরবের কাছে রয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির নেতৃত্ব এবং দুটি পবিত্র মসজিদ। অন্যদিকে তুরস্কের রয়েছে অটোমান সাম্রাজ্যের ঐতিহ্য। 2019 সালে এরদোয়ান মালয়েশিয়া, ইরান ও পাকিস্তানকে নিয়ে একটি উদ্যোগ নেন, কিন্তু সৌদি আরবের চাপে পাকিস্তান শেষমেশ সেই সম্মেলনে অংশ নেননি। এ থেকে বোঝা যায় তুরস্ক ইসলামী বিশ্বের নেতৃত্বে পাকিস্তানকে পাশে চাইছে, এবং পাকিস্তানও সৌদি আরবের পাশাপাশি তুরস্কের সাথে কৌশলগত সম্পর্ক রাখছে। ইসলামী বা মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে পাকিস্তানই একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। এই অবস্থায় ইসলামী দেশগুলোর কাছে পাকিস্তানের বিশেষ গুরুত্ব রয়েছে। তালমিজ আহমেদ বিশ্বাস করেন, পাকিস্তানের সাথে তুরস্কের সামরিক সম্পর্ক আগে থেকেই ছিল, এখন ধর্মের ভিত্তিতে সেটি দৃঢ় করার চেষ্টা চলছে। পাকিস্তানের অর্থনৈতিক সংকটে সবচেয়ে বেশি সাহায্য করেছে সৌদি আরব, তবে তুরস্ক পাকিস্তানের সাথে প্রতিরক্ষা খাতে গভীরভাবে যুক্ত। সামরিক ড্রোন, যুদ্ধজাহাজ, যৌথ মহড়া সবই তার প্রমাণ। ভারতের সাথেও সৌদি আরবের সম্পর্ক গভীর। ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে ওআইসি যেখানে কিছুটা সাবধানী অবস্থানে থাকে, সেখানে তুরস্ক পুরোপুরি পাকিস্তানের পাশে দাঁড়ায়। তুরস্ক ও পাকিস্তানের সম্পর্ক শুধু কাশ্মীর ইস্যুতে সীমাবদ্ধ নয়। আজারবাইজানের সাথে তাদের বন্ধুত্ব, আর্মেনিয়ার বিরুদ্ধে অবস্থান এবং ইসলামী সংহতির নানা ইস্যুতে এই দুটি দেশ একে অপরকে সমর্থন করে। পাকিস্তান একমাত্র দেশ যারা আর্মেনিয়াকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। বিনিময়ে তুরস্ক কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থন দিয়ে থাকে। 2000 সালে এরদোয়ান যখন পাকিস্তান সফর করেন, তখন ইমরান খান বলেছিলেন তুর্কিরা 600 বছর ভারত শাসন করেছে। তবে ইতিহাসবিদ মোবারক আলী এই বক্তব্যকে নাকচ করে দেন। পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থন কেবল ইসলামিক আদর্শ ঘিরে নয়, বরং এটি একটি কৌশলগত বন্ধুত্ব, যার প্রভাব পড়েছে ভারত তুরস্ক সম্পর্কেও। তুরস্কের এই অবস্থান শুধু পাকিস্তানের প্রতি বন্ধুত্ব নয়, বরং বৃহত্তর একটি ইসলামিক নেতৃত্বেরও দাবি। ভারতের জন্য এটি তাৎপর্যপূর্ণ হলেও তা সরাসরি মাথা ব্যথার কারণ নয়, কারণ মধ্যপ্রাচ্যে ভারতের ঘনিষ্ঠতা রয়েছে সৌদি আরব, আমিরাত, কাতার ও ইসরায়েলের সাথে। তুরস্কের এই অবস্থান বৈশ্বিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করবে সেটি সময়ই বলে দেবে।
গত বছরের 5ই অগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যেসব বিষয় পরিবর্তনের দাবি নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয় তার মধ্যে একটি ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষের ব্যক্তিদের যুক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি বাংলাদেশ সৃষ্টির অনেক আগে রচিত হয়েছিল, আর বিপরীত পক্ষের ভাষ্য এই গান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই গানটা কিভাবে জাতীয় সঙ্গীত হলো? আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে লিখেছিলেন বলে বিভিন্ন প্রবন্ধ লেখায় উঠে আসলেও এই গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া যায়নি বলে এই তথ্য সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। রবীন্দ্রনাথের জীবনী লেখক প্রশান্ত কুমার পাল 1990 সালে প্রকাশিত বই রবি জীবনীতে এমনটাই লিখেছেন। ওই বইয়ে প্রশান্ত কুমার পাল উল্লেখ করেন যে এই গানটি 1905 সালে 25শে অগস্ট কলকাতা টাউন হলের একটি প্রবন্ধ পাঠের আসরে প্রথমবার গাওয়া হয়েছিল। 1971 পূর্ববর্তী বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত হিসেবে অনেক অনুষ্ঠানেই এই গানটি গাওয়া হতো বলে বিবিসি বাংলাকে বলেছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। তবে এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার ধারণা প্রথমবার তৈরি হয় 1971 সালের মার্চ মাসে। মহিউদ্দিন আহমেদ বলছিলেন, এটা জাতীয় সঙ্গীত হওয়ার তো চিন্তা এসেছে যখন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হওয়ার চিন্তাটা এসেছে। তো 2 মার্চ প্রথম বাংলাদেশের স্বাধীন বাংলার প্রথম পতাকাটা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। এটা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক আর ডাকসুর সহসভাপতি আর সাধারণ সম্পাদক, এই 4 জন ছিলেন তার নেতা। তো তাদের পক্ষ থেকে আসম আব্দুল তখন ডাকসুর ভিপি, তিনি স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলেন। ওই 2 তারিখে বিকেলবেলা ইকবাল হলের ক্যান্টিনে বসে শিয়াল আলম খান, তখন ছাত্রলীগের একটা অংশের গুরু, তিনি স্বাধীনতার ইশতেহার লেখার চিন্তা হয় এবং 2 তারিখ সন্ধ্যাতে সেটা ইকবাল হলে বসে লেখা হয়। 2রা মার্চ সন্ধ্যায় ইকবাল হলে বসে লেখা ইশতেহারটিতে আমার সোনার বাংলাকে স্বাধীন বাংলার জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার বিষয়টি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উল্লেখিত হয়েছে বলে বলছিলেন মিস্টার আহমেদ। এই ইশতেহারটির পরদিন 3রা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের নেতৃত্বে হওয়া ছাত্র সংসদ পরিষদের এক জনসভায় পাঠ করেন তৎকালীন ছাত্রলীগের সম্পাদক শাহজাহান সিরাজ। পল্টন ময়দানে সেই জনসভায় উপস্থিত ছিলেন সে সময়কার ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীও। তিনি 2023 সালে মারা যান। মিস্টার সিদ্দিকী 2016 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা ছাড়াও দ্বিজেন্দ্রলাল রায়ের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি এই গানটিও অনেকের পছন্দের তালিকায় ছিল। তবে গানটিকে 2টি কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়নি বলে বলছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, যিনি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কোন গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারণ করা হবে তার পেছনে গানের রেকর্ডের প্রাপ্যতা সে সময় একটি বড় কারণ ছিল বলে বলছিলেন মিস্টার আহমেদ। দ্বিজেন্দ্রলাল রায়ের গানের একটি বিষয় ছিল যে এই গানে বাংলা বা বাংলাদেশ শব্দটি ছিল না। আরেকটি বিষয় ছিল যে এই গানের রেকর্ড সে সময় পাওয়া যায়নি, কারণ গানের রেকর্ড না থাকলে ঠিক কোন সুরে এবং গানের কতটুকু জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হবে তা নিয়ে সংশয় তৈরি হওয়ার আশঙ্কা ছিল বলে বলছিলেন তিনি। মহিউদ্দিন আহমেদ বলছিলেন, সে সময়ে ধনধান্যে পুষ্পে ভরা গানের কোনো রেকর্ড আমাদের কাছে ছিল না, কিন্তু 1970 সালে জহির রায়হান জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে আমার সোনার বাংলা গানটি ব্যবহার করায় সেটির একটি রেকর্ড ছিল আমাদের কাছে। সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন, যিনি 2025 সালের এপ্রিলে মারা গেছেন, তার প্রবন্ধ রমনা বটমূল ছায়ানট এবং আমাদের মুক্তিযুদ্ধতে লিখেছেন 1956 সালে গণপরিষদের অধিবেশনে আমার সোনার বাংলা গাওয়ার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তাকে অনুরোধ করেছিলেন। কার্জন হলে আয়োজিত ওই অধিবেশনে পশ্চিম পাকিস্তান থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমার সোনার বাংলা গানটি বাঙালিদের কতখানি আবেগতাড়িত করে সেটি বোঝানোর জন্য শেখ মুজিব পশ্চিম পাকিস্তানিদের গানটি শোনাতে চেয়েছিলেন বলে তার লেখায় উল্লেখ করেন সঞ্জিদা খাতুন। কালের কণ্ঠ পত্রিকায় 2019 সালে প্রকাশিত ওই প্রবন্ধে সঞ্জিদা খাতুন আরও লিখেছেন যে 60-এর দশকে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি চলা সাংস্কৃতিক আন্দোলনেও আমার সোনার বাংলা গানটির বড় ভূমিকা ছিল। সঞ্জিদা খাতুন তার লেখায় উল্লেখ করেন,
1967 সালে পাকিস্তানের তৎকালীন তথ্যমন্ত্রী বেতার ও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ করার পর সাংস্কৃতিক আন্দোলন শুরু করে সব সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সে সময় সব সভা সমাবেশে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়, যার মধ্যে আমার সোনার বাংলা ছিল অন্যতম। 60-এর দশকের সেই আন্দোলন চূড়ান্তভাবে পূর্ণতা পায় 71-এর এপ্রিলে, যখন আমার সোনার বাংলাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, যা পরে মুজিবনগর নামে পরিচিতি পায়, বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমানের বন্ধুস্থানীয় ব্যক্তি নিহার রঞ্জন চক্রবর্তী। 2020 সালে বিবিসি বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সেদিন নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে একদল গায়ককে আনা হয়েছিল আমার সোনার বাংলা গাওয়ার জন্য। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তখন সেখানে প্রথমবারের মতো সরকারিভাবে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা পরিবেশন করে কৃষ্ণনগর থেকে আসা ওই গায়ক দল। পরে 1972 সালের 13 জানুয়ারি বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।